আপনারা 1 মিনিট লাইনে থাকেন, সবাই লাইনে থাকেন। যেগুলো আমি পড়িয়েছি এগুলো আপনারা একটু দেখে দেখুন। এই তাওহীদ, তাওহীদ, চমক ভাই, গ্রুপে একটু এসএমএস করেন, গ্রুপে একটু এসএমএস করেন। আপনাদের পরীক্ষা আমি রবিবারে নিব, কিন্তু রবিবারে পরীক্ষা নিব 318 ধারা পর্যন্ত। সুতরাং আমার প্রত্যেকটা পরীক্ষা আপনারা খুব মনোযোগ সহকারে দিবেন, পরীক্ষা মিস দিবেন না। পরীক্ষা সিস্টেম যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন, কারণ আমরা পরীক্ষা নিয়ে থাকি আমি পরীক্ষা নিয়ে থাকি বার কাউন্সিলে যেভাবে পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে সেইভাবে পরীক্ষা নেই। আপনারা পরীক্ষা দেবেন ওএমআর শিটে, অনেকেই দেখি যে খাতাতে লিখে দেন। আপনাদের কাছে ওএমআর শিট না থাকলে আমাকে এসএমএস করেন, আমি ওএমআর শিট দিয়ে দিব। ওএমআর শিটে যেভাবে বৃত্ত ভরাট করেন ওইভাবে বৃত্ত ভরাট করবেন। আপনাদের ফাইনাল পরীক্ষাতে যেভাবে বৃত্ত ভরাট করা লাগবে ওইভাবে বৃত্ত ভরাট করবেন। বৃত্ত ভরাট করে তারপরে পরীক্ষা দিবেন। কারণ এই প্র্যাকটিসটা আপনাদের যদি না থাকে, এই বৃত্ত ভরাট করা, তারপরে আপনার এই নিজের রোল নাম্বার লেখা, রেজিস্ট্রেশন নাম্বার লেখা, এগুলো যদি আপনারা যদি অভ্যস্ত না হন তাহলে যদি মূল পরীক্ষাতে একটা ভুল করে বসেন সেক্ষেত্রে কি হবে, আপনার খাতা আপনার বাতিল হয়ে যাবে। যখন দেখবেন যে আপনি 70+ নাম্বার পাচ্ছেন মাইনাস করার পরেও, তারপরে গিয়ে যদি আপনি যদি ওএমআর শিটে ভুল করেন তখন কিন্তু আপনি 70+ পাইলে আপনার খাতাটা কাউন্ট হচ্ছে না, বাতিল হয়ে যাচ্ছে। সুতরাং ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। ওএমআর শিটে যখন আপনারা পরীক্ষা দিবেন না তখন কিন্তু আপনারা এই মূল যে প্র্যাকটিসটা, পরীক্ষার যে প্র্যাকটিসটা এইটা আপনারা করতে পারবেন না। আর আপনারা এই ওএমআর শিটে পরীক্ষা না দিলে আপনাদের পরবর্তীতে আপনারা হুট করে ওএমআর শিটে পরীক্ষা দিতে গেলে সেটা বুঝতে পারবেন না।
আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? বলেন তো। ভাই ওএমআর শিটটা একটু গ্রুপে দিয়ে দিলে ভালো হতো না? আমরা পরে প্রিন্ট করে নিতাম। আচ্ছা, আজকে আমি রাতে ওএমআর শিট গ্রুপে দিয়ে দিব। থ্যাংক ইউ। দেখেন, আমরা পরীক্ষা নিতে চাইলে কিন্তু অনলাইনে নিতে পারতাম, এটা একটু বেশি সহজ। সহজ হইলেও এখানে অনেক ধরনের ক্ষতি আছে। ক্ষতিটা এটাই যে আপনি যখন প্রপারলি প্র্যাকটিস করতে পারতেছেন না, যেইভাবে আপনার পরীক্ষা, মূল পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেইভাবে যদি আপনি প্র্যাকটিস না করেন, তাহলে আপনি তো আসলে মূল পরীক্ষাতে সেইভাবে পরীক্ষা দিতে পারবেন না। এখন আপনার টাইম মেনটেন করতে পারবেন না। আমি যে টাইমগুলো দিচ্ছি, এত টাইম মেনটেন করে হিসাব করেই দিচ্ছি, তাই না? এখন আপনি এখানে ক খ গ লেখা আপনি টাইম মেনটেন করতে পারতেছেন না, আবার বৃত্ত ভরাট করে পড়ে যে টাইম মেনটেন করবেন, এইটা আশা করা অকল্পনীয়। কারণ আপনার শুধুমাত্র জানলে হবে না, পরীক্ষায় পাশ করতে হবে। আর পরীক্ষায় পাশ করতে হইলে আপনার যে পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো পরিপূর্ণভাবে ফলো করতে হবে। আচ্ছা, আমরা 319 ধারা থেকে শুরু করব এখন। 319, 320, তারপর থেকে আমরা একবারে 326-এর ক পর্যন্ত আমরা পড়ব ধারাবাহিকভাবে। এই 319 থেকে 326-এর ক পর্যন্ত আপনারা মিনিমাম একটা প্রশ্ন মাস্ট পাবেন। মিনিমাম একটা প্রশ্ন আপনারা মাস্ট পাবেন। এই জন্য এই ধারাগুলো আপনারা খুব সুন্দর করে মনোযোগ সহকারে পড়বেন। দেখেন, 319-এ কি বলতেছে? আঘাত মানে হার্ট, মানে কাউকে আঘাত করা। এই আঘাত আপনার তিনভাবে হইতে পারে। 319 ধারা অনুযায়ী তিনভাবে আঘাত কাউকে দিতে পারবেন আপনি। যদি কোনো ব্যক্তি তার কোনো কাজের মাধ্যমে অন্য কোনো ব্যক্তির দৈহিক যন্ত্রণা, ব্যাধি, বৈকল্যের সৃষ্টি করে, তাহলে সেটি আঘাত বলে গণ্য হইবে। এখন আমরা 319-এর ইংরেজিটাতে চলে যাব। দেখেন, হু এভার কজেস bodily pain, disease or infirmity to any person is said to cause hurt. এই যে তিনটা জিনিস আমরা পাইলাম, একটা হচ্ছে দৈহিক যন্ত্রণা, একটা ব্যাধি, আর একটা হচ্ছে বৈকল্যের সৃষ্টি। এই তিনভাবে কি হইতে পারে? আঘাত হইতে পারে। এইবার আমরা চলে যাব 320 ধারাতে। 320 ধারাতে বলতেছে মারাত্মক আঘাত, গ্রিভিয়াস হার্ট। আটভাবে মারাত্মক আঘাত হইতে পারে। কয়ভাবে হইতে পারে? আটভাবে হইতে পারে। এক নাম্বার দেখেন, পুরুষত্ব হানি করা বা পুরুষত্ব হানি ঘটানো। 2 নম্বর দেখেন, স্থায়ীভাবে শ্রবণ শক্তি নষ্ট করা। শ্রবণ শক্তি মানে কান, এই কান দিয়ে আর সে শুনতে পায় না, এরমভাবে আঘাত করেছে, কান দিয়ে আর শুনতে পায় না, কানের পর্দা ফেটে গেছে। 3 নম্বর দেখেন, স্থায়ীভাবে দৃষ্টিশক্তি নষ্ট করা, মানে চোখ নষ্ট করে দেওয়া, মানে এইরকমভাবে আঘাত করেছে, চোখ নষ্ট হয়ে গেছে। এই চোখ নষ্ট হয়ে যাওয়া গুরুতর আঘাত। 3 নম্বরটা দেখেন। 4 নম্বরটা দেখেন, মাথা এবং মুখমণ্ডল বিকৃতি সাধন। মাথা এবং মুখমণ্ডল বিকৃতি সাধন, এই যে মাথার এই যে মুখ, এই মুখটা বিকৃতি করে দেওয়া, মানে এই মাথার মুখের হুলিয়া চেঞ্জ করে ফেলা, যে আকৃতি আছে আকৃতি পরিবর্তন হয়ে যাওয়া, মানে এইরকমভাবে আঘাত করেছে, কোপ মেরেছে, বাড়ি মেরেছে, এই মাথার আকৃতি
চেঞ্জ হয়ে গেছে। তারপর দেখেন দাঁতের ক্ষয় সাধন, জ্বরে এক ঘুষি মারছে দাঁত ভেঙে পড়ে গেছে, এটাও গুরুতর আঘাত। 6 নম্বরটা দেখেন কোনো অঙ্গ বা গ্রন্থির স্থায়ী ক্ষতি সাধন করা, যেমন কোনো হাত, কোনো পা কেটে ফেলা, হাত কেটে ফেলা, ঠিক আছে, বা পিঠে ইসে ওই পেটে আঘাত করছে, আপনার যে পানির থলি বা আপনার যে কিডনি বা যাই থাকুক ওইগুলো ভিতর থেকে মানে ফেটে গেছে, এরকমভাবে আঘাত করছে, এইগুলো করা, ভাত কেটে ফেলা দেওয়া, পা কেটে ফেলা দেওয়া, রক কাটা, এইগুলো কি, এইগুলো হচ্ছে গুরুতর আঘাত। তারপর দেখেন যে কোনো অঙ্গ বা গ্রন্থির শক্তি ধ্বংস করা বা স্থায়ী ক্ষতি সাধন করা, তাহলে কোনো অঙ্গ গ্রন্থির শক্তি ধ্বংস করা বা স্থায়ীভাবে ক্ষতি সাধন করা। তারপরে 8 নম্বরটা দেখেন যে আঘাত জীবন বিপন্ন করে আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে ন্যূনতম 20 দিন দৈহিক যন্ত্রণা দেয়, ন্যূনতম 20 দিন দৈহিক যন্ত্রণা দেয়, এবং সেই আঘাতকে কি বলা হচ্ছে, গুরুতর আঘাত বলা হচ্ছে। এখন ধরেন তাহলে যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে গুরুতর আঘাত কয়ভাবে হইতে পারে, 8 ভাবে হইতে পারে। তারপরে যদি পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে শুধু আঘাত কয়ভাবে হইতে পারে, মানে গুরুতর আঘাত উল্লেখ থাকলো না, শুধু আঘাত আছে, তখন বলবেন 3 ভাবে, তখন 3 ভাবে, আঘাত 3 ভাবে আর গুরুতর আঘাত 8 ভাবে। আর এরকমের আঘাত, যে আঘাত কতদিন পর্যন্ত দৈহিক যন্ত্রণা দিলে যে আঘাতকে আমরা গুরুতর আঘাত বলে গণ্য করব, কতদিন, 20 দিন। তারপরে ধরেন আমরা চলে যাব 321 ধারাতে। 321 ধারাতে বলতেছে ইচ্ছাকৃতভাবে আঘাত দান করা, আর 322-এ বলতেছে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করা। আমি এর আগে অনেকবার বলেছি দণ্ডবিধিতে যদি কোনো ব্যক্তির কোনো কাজে উদ্দেশ্য না থাকে, ইচ্ছা না থাকে, তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। কোনো ব্যক্তিকে শাস্তি প্রদান করতে হইলে কি করা লাগবে, উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্যহীনভাবে আঘাত হইতে পারে না, আঘাত হইতে পারে কিন্তু সেটা অপরাধ হইতে পারে না। তার মানে কি, ইন্টেনশন থাকতে হবে। এই দণ্ডবিধিতে শুধু আঘাতের কোনো শাস্তি নাই, শাস্তি আছে কার, ইচ্ছাকৃত আঘাতের শাস্তি আছে, বা ইচ্ছাকৃত গুরুতর আঘাতের শাস্তি আছে। কিন্তু আপনার এই যে ইয়েটা শুধু আঘাত বা শুধু গুরুতর আঘাত, এর কোনো শাস্তি দণ্ডবিধিতে নাই। সুতরাং আপনাদের যদি শাস্তি দিতে হয়, আপনারা বিচারক হন আর আইনজীবী হন, যে হন না কেন, তাহলে আপনাদের কি লাগবে, ইচ্ছাকৃত শাস্তি, ইচ্ছাকৃতভাবে আঘাত বা গুরুতর আঘাত খুঁজে বের করতে হবে। দেখেন 321-এর সাথে আপনারা পড়বেন 321, 324, আর 322-এর সাথে পড়বেন 325, 325 ধারা পড়বেন 322-এর সাথে। এবার দেখেন 21-এর সাথে ইচ্ছাকৃতভাবে আঘাত দান করা, ইচ্ছাকৃতভাবে আঘাত দান করা 321, এর সাথে রয়েছে আপনার 323-এ বলা আছে ইচ্ছাকৃতভাবে আঘাত দানের শাস্তি। এই ইচ্ছাকৃতভাবে আঘাত দানের শাস্তি হচ্ছে 1 বছর কারাদণ্ড বা 1000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। 323-এ, 324-এ চলে যান। 324-এ বলতেছে মারাত্মক অস্ত্র দ্বারা ইচ্ছাকৃতভাবে আঘাতের শাস্তি, মারাত্মক অস্ত্র দ্বারা ইচ্ছাকৃতভাবে আঘাতের শাস্তি 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এখন আঘাতের শাস্তি হচ্ছে 1 বছর, আর মারাত্মক অস্ত্র নিয়ে যদি আঘাত করে তাহলে তার শাস্তি হবে 3 বছর। এইবার আমি চলে যাব 322 ধারাতে।
322 ধারাতে গুরুতর আঘাত, ইচ্ছাকৃত গুরুতর আঘাত। এই যে 320 ধারাতে আমরা পড়লাম যে গুরুতর আঘাত, এই গুরুতর আঘাতটা যখন ইচ্ছাকৃত হবে তখন সেটা হয়ে যাবে কি এই 322 ধারা। যখন ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করবে তখন সেটা এই 322 ধারা, এবং এর শাস্তি বলা আছে আপনার 325 ধারাতে। 325 ধারাতে বলতেছে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের শাস্তি হচ্ছে আপনার 7 বছর, অনধিক 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। এবার 326-এ বলতেছে মারাত্মক অস্ত্র সহকারে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের শাস্তি। তাহলে আমরা 322, 324, 325, 326 একসাথে পড়ব। আর 321, 321, 323, 324 এই তিনটা ধারা আমরা সেপারেটলি পড়ব। আর 322, 325, 326, 326-এর ক এই তিনটাগুলো আমরা শাস্তি আলাদা করে সেপারেট করে পড়ব। তাহলে 321-এ বলা আছে ইচ্ছাকৃতভাবে আঘাত দান করা, আর 323-এ আছে ইচ্ছাকৃতভাবে আঘাতের শাস্তি, আর 324-এ আছে ইচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র সহকারে আঘাতের শাস্তি। ঠিক আছে, এবার চলে যাবো আমি 326-এ ইচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর আঘাতের শাস্তি। এখানে 326-এর শাস্তি আছে যাবজ্জীবন বা অনধিক 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। ওই যে গ্রাম অঞ্চলে মারামারি হয় না, মারামারি হইলে লাগা 326 ধারা আর খোঁজে 326 আছে কি না, এই হচ্ছে 326 ধারা। কোর্ট কাছারিতে মারামারির যত মামলা আছে সব মামলাতেই দেখবেন বেশিরভাগই দেওয়া আছে 323, 324, 326। 326 যদি থাকে তাহলে সেটা মারাত্মক প্রকৃতির অপরাধ। এইবার আমি চলে যাব 326-এর ক। 326-এর ক দেখেন, 326-এর কটাকে পুরোপুরিভাবে আপনারা আলাদা করে নিয়ে পড়বেন। 326-এর কতে বলতেছে ইচ্ছাকৃতভাবে দুইটি চোখ উপড়ায়া ফেলা বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা দৃষ্টিশক্তি নষ্টকরণ, মুখমণ্ডল বা মাথা অ্যাসিড দ্বারা বিকৃত করা। এইটার শাস্তি হবে আপনার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। এই 326-এর ক এটা আপনার আমরা জানি দণ্ডবিধিতে মোট 10টা ধারাতে মৃত্যুদণ্ডের বিধান আছে, তার মধ্যে এই 326-এর ক হচ্ছে একটা। হ্যাঁ, তাহলে 326-এর ক চলে গেল। এইবার 330 আর 331 জাস্ট শুধুমাত্র আপনারা একবার করে রিডিং পড়বেন, গুরুত্বপূর্ণ না কিন্তু একবার করে একটু রিডিং পড়বেন। ঠিক আছে, এখন আপনাদের পরীক্ষা তো নভেম্বরের 29 তারিখে, সময় খুবই কম। এখন আপনারা একটু আমাকে বলেন যে আপনাদের পড়ালেখার অগ্রগতি কতটুকু, আপনারা নিজেকে কতটুকু প্রিপেয়ার করতে পেরেছেন। আপনাদের যদি এই মুহূর্তে যদি পরীক্ষা হয় আপনারা পাস করবেন না ফেল করবেন, একটু মনে মনে ভাবেন তো। যদি আপনাদের মনে হয় যে না আমি পাস করব তাহলে সেটা ভালো, আর যদি মনে হয় যে না এখন পরীক্ষা হলে আমি পাস করব না, তাহলে মনে হচ্ছে কি যে আপনার আরও বেটার প্রস্তুতি নেওয়া প্রয়োজন, আপনাকে আরও সময় দেওয়া প্রয়োজন, আরেকটু বিশ্লেষণ করে পড়া প্রয়োজন। সুতরাং সময় হাতে খুবই কম, আপনারা খুবই মনোযোগী হয়ে যান, পড়ার সময় বাড়ান, মিনিমাম 5 ঘন্টা পড়বেন। দ্বিতীয়বার যেন এই বার কাউন্সিলের দিকে আর না আসা লাগে, এই ধরনের একটা মেন্টালিটি, এই ধরনের একটা ইচ্ছাশক্তি নিয়ে সময় আর একটু বাড়ায়ে পড়তে লেগে যান। আমার প্রত্যেকটা পরীক্ষা আপনারা একটাও মিস দিবেন না, আমার প্রত্যেকটা প্রশ্ন আপনারা বিশ্লেষণ করবেন, বিশ্লেষণ করে পরীক্ষা দিবেন। পরীক্ষার পরে আমার কোন কোন প্রশ্নের উত্তর আপনারা পারেন নাই, কেন পারেন নাই, এইটা একটু খুব সুন্দর করে বিশ্লেষণ করবেন, চিন্তা ভাবনা করবেন। এখন আগামী রবিবারে পরীক্ষা আছে, এই পরীক্ষার আগে আপনারা
এই যে 326-এর ক পর্যন্ত আমি পড়াইলাম, এইটা আপনারা খুব মনোযোগ সহকারে পড়া শেষ করবেন। এখন পরবর্তী পরীক্ষার যে প্রশ্ন হবে, প্রশ্নগুলো একটু কঠিন হইতে পারে বা কঠিন মনে হইতে পারে, আপনারা সেইভাবে প্রস্তুতি নেবেন। আমি যে যে ধারাগুলো পড়িয়েছি, যে যে ধারাগুলো সাজেশন দিয়েছি, ওর বাইরে পড়ার দরকার নাই বা পড়বেন না। আর আমি যখন যে সাজেশন দিই সেটা আপনারা একটু দয়া করে খাতায় লিখে রাখবেন। সাজেশনের জন্য আলাদা একটা খাতা লিখবেন বা খাতা বানাবেন। সাজেশনটা আপনি পেডে লিখতে পারেন, সমস্যা নাই। একটু সিনসিয়ার হন, সময় যেহেতু খুবই কম। এরপর থেকে আমি ক্লাস সংখ্যা আরও বাড়াবো, আপনাদের পরীক্ষা সংখ্যাও আরও বাড়াবো। আমি আগামী এই মাসের শেষের দিকে আমি যে পর্যন্ত পড়িয়েছি এগুলো আবার রিভিশন দেওয়া শুরু করব। আমি রিভিশন পরীক্ষা নিব 2-3টা এই মাসের শেষের দিকে। সুতরাং এই পর্যন্ত আপনারা যেগুলো আমি পড়াইছি এগুলো বারবার একটু রিভিশন দিবেন। আর আমি যেগুলো রানিং পড়াচ্ছি এইগুলো আপনারা মূল হিসাবে পড়বেন। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে?